স্যার হইতেছে। আচ্ছা ফাইন। গত ক্লাসে সামহাউ রেকর্ডিংটা মিস করে গেলাম, মানে এই সেকশনের ক্লাসে একবার অফ করে দিয়েছিলাম, তারপরে এটা অন করা হয়নি। তো তোমাদের এটা জন্য আচ্ছা আচ্ছা গত ক্লাসে আমরা ডিফ্লেকশন অফ বিমস করছিলাম। কিছু আলোচনা করাটার পরে কতগুলি ও তার আগের ক্লাসে আসলে শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা কতগুলি এক্সাম্পল করছিলাম বিম ডিফ্লেকশনের, করতে করতে শেষে একটা ছিল এরকম একটা অঙ্ক, এটা এক পাশে হিঞ্জ, মাঝখানে রোলার সাপোর্ট, এন্ডে ক্যান্টিলিভার, 10 কিপ লোড দেওয়া হয়েছে। এটা পুরোপুরি করা হয়েছে সলিউশন করে। আচ্ছা, তারপর আরেকটা অঙ্ক দিচ্ছিলাম, এটা শুধু এই হিঞ্জের জায়গায় ফিক্স করা হয়েছে, সেটাও করা হয়েছে। এটা নিয়ে আসছিলাম এই কারণে যে এই অঙ্কটা এর ফলে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হয়ে যায়, স্ট্যাটিক্স যেটা করা যায় না, সেই নিয়ে অঙ্কটা নিয়ে আসার উদ্দেশ্য ছিল যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট অঙ্ক কিভাবে করা হয় সেটা দেখানো। আচ্ছা, তো একই রকম লোড ফাংশন ডাইরেকশন সবই ছিল, ক্যালকুলেশন একই, খালি এক জায়গায় ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে কি ডিফারেন্স ছিল আগের অঙ্কের চেয়ে? বুঝছো নাকি সব? আগের অঙ্কের সঙ্গে এটা পার্থক্য কি ছিল? আগেরটা ছিল এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, কাজে হিঞ্জ সাপোর্টে বেন্ডিং মোমেন্ট 0 করা হয়েছে, আর এখানে ফিক্স সাপোর্ট, সেখানে স্লোপ 0। কাজে আগে ছিল C2 0, এখন হচ্ছে এখানে C3 0 এবং C4 তো 0 আছেই। আমি যে বলতে চাচ্ছি এটা হচ্ছে আগের অঙ্কের সাথে এটা কি ডিফারেন্স, তোমরা দেখোনি কিছু, আমি যা বুঝতেছি, সোজা চলে আসছো। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টিং। এই বিন্দুতে এটা ফিক্সড স্যার, এই বিন্দুটা কিন্তু আগেটা ছিল ইঞ্চ, শুনছি দেখছি। যাই হোক, এই অঙ্কটা করা হয়েছে, আপনারা যদি ঘুমায় থাকেন তাহলে উঠে দেখে নিন, ঠিক আছে কেমনে করছিলাম, এটা গত ক্লাসের। আচ্ছা, আজকে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দিচ্ছিলাম তোমাদেরকে, সেইটারই কিছু অঙ্ক করতে চাই। তার আগে গত ক্লাসের যে এক্সাম্পল 3 ছিল সেটা তো করা হয়নি, সেটা শেষ করতে চাই আগে। এক্সাম্পল 3 এর অঙ্কটা আগে দুটো অঙ্কের সঙ্গে মিল আছে, পার্টিকুলারলি এক্সাম্পল 2 সঙ্গে খুব মিল আছে। পার্থক্য হচ্ছে এক্সাম্পল 3 তে একদম ABC ছিল, খালি এখানে ABC এর মাঝামাঝিতে একটা ইন্টারনাল হিঞ্জ বসানো হয়েছে, দ্যাটস দ্য ডিফারেন্স, ঠিক আছে। আদারওয়াইজ এই এক্সাম্পল 3টা এক্সাম্পল 2 এর মতো একই অঙ্ক। এই ইন্টারনাল হিঞ্জ, এটাকে একটা নাম দিই, নাম কি দিব, H নাম দিই। এই H নাম, H পয়েন্টটা আসার ফলে অঙ্কটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেছে। কেমনে? এই বিন্দুতে মোমেন্টের মানটা আমরা জানি 0, H বিন্দুতে মোমেন্টটা 0, ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট 0। কাজে আমাদের যে আগে ছিল 4টা আননোন এবং 3টা ইকুয়েশন, 4টা আননোন আসছিল, A তে 3টা রিঅ্যাকশন এবং B তে একটা রিঅ্যাকশন, এইভাবে 4টা আননোন আসছিল। কিন্তু স্ট্যাটিক্সের ইকুয়েশন ছিল আমাদের সামেশন অফ Fx, সামেশন অফ Fy এবং সামেশন অফ মোমেন্ট, এইভাবে 3টা ইকুয়েশন ছিল। তার সঙ্গে অ্যাডিশনাল একটা ইকুয়েশন আসলো, H বিন্দুতে মোমেন্ট 0, বেন্ডিং মোমেন্ট 0, যার ফলে আগের মতোই 4টা, আগের মতো না, এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেছে 4টা ইকুয়েশন এবং 4টা আননোন।
কাজে এটা স্ট্যাটিক্স দিয়ে করা যাবে। আচ্ছা, আমরা প্রথমে দেখি স্ট্যাটিক্স দিয়ে কি করতে পারি। এটা স্ট্যাটিক্স দিয়ে পুরোপুরি করা যাবে না, বাট কি করতে পারি বলতো। এখানে ধরো সাপোর্ট রিঅ্যাকশন যদি আরবি থাকে, এবং এতে সাপোর্ট রিঅ্যাকশন কে বলছে C1, এবং এখানে একটা মোমেন্টও থাকে ফিক্সড এন্ডে, এটাকে বলছি C2, তাই না? এটা জানো তো নাকি? স্যার মোমেন্ট Yes, sir. কি সৈকত, তোমার উপরই ভরসা। না স্যার মোমেন্ট থাকে স্যার এখানে স্যার একটা। এই লেফট এন্ডে যে মোমেন্ট সেটাকে বলা হয় C2, এবং লেফট এন্ডে যে শিয়ার সেটাকে বলা হয় C1, সেটাই লিখলাম। জি স্যার। এই সৈকত আছো তো ক্লাসে নাকি? স্যার আমার কথা কি বোঝা যাচ্ছে না? কথা কথা তোমার বলতে- কথা খুব হালকা পাতলা শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম নাকি তোমার? যাক গিয়ে, হেডফোনটা বুঝতে সমস্যা হয়েছে স্যার। ভলিউম বোধহয় কম করা আছে তোমার কম্পিউটারে। আমার কথা সবাই শুনতে পাতো নাকি? জি স্যার আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আপনি একটু আস্তে কথা বললে ভালো হয়, তাই না? বেশি জোরে কথা বললে। আচ্ছা, এনিওয়ে, না স্যার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন বলো এই আরবি C1 এবং C2 কেমনি বের করবো? স্যার প্রথমে হলো RB x minus 15 to the power minus 1. আচ্ছা, ওইটা তো ধরো আমাদের সিঙ্গুলারিটি ফাংশনে আসছে। হ্যাঁ, আমি যদি স্ট্যাটিক্স দিয়ে করতে চাই, স্ট্যাটিক্স দিয়ে কেমনি করা যাবে? এই বিতে যদি, সরি এইচে যদি বেন্ডিং মোমেন্ট 0 বসাই, বেন্ডিং মোমেন্ট এট H ইকুয়াল টু 0, ঠিক আছে? সেটা বসালে কি হবে? ডান পাশটা নেই, রাইট। কত হবে তাহলে? আরবি ইন্টু 5 মাইনাস 10 ইন্টু 10 into 10. 10 স্যার। 10 into 10 রাইট। তাহলে সেখান থেকে বের হয়ে আসলো আরবি হলো 20। আচ্ছা, ওকে, এরপরে C1 কেমনে বের করবো? সামেশন FY যদি করো, C1 প্লাস RB RB minus 10. minus 10 equal to 0. Therefore C1 চলে আসবে, RB equal to বসা দিই, C1 চলে আসবে minus 10। -10 মাইনাস 10 C2 কেমনে বের করবো? আবার বেন্ডিং মোমেন্ট যদি নেই এইচে, এই সে মোমেন্ট নিলে ব্যাক হবে। এটা লেফটে নিব, আগে তো রাইটে নিচ্ছিলাম, এখন লেফটে নিচ্ছি। কিভাবে তখন দেখো, 10 ইন্টু C1 প্লাস C2 equal to 0, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। C1 এবার হচ্ছে -10, বসাই দিলে C2 চলে আসবে 100। কি ফিট বলতে পারি, আরবি হলো কিপ
এবং C1 হলো কিপ। এই তো C1 C2 এবং RB এভাবে বের করা যাচ্ছে। এটা স্ট্যাটিক জি, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার যেটা ডিফ্লেকশন, সেটা তো আননোন আরো অনেক কিছু আছে। শুধুমাত্র আমাদের রিয়াকশন অ্যান্ড মোমেন্ট বের করলে তো চলবে না, ফোর্স অ্যান্ড মোমেন্ট বের করলে চলবে না, আমাদের স্লোপ ডিফ্লেকশনও বের করতে হবে। সেটার জন্য স্ট্যাটিক্স যথেষ্ট না। দেখো এই বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, এতে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা মানে হচ্ছে কি স্লোপ 0, S0 = 0 এবং D0 = 0। S0 মানে হচ্ছে কি C30, C30, হ্যাঁ। আর D0 মানে হচ্ছে C4। C3 C4 হয়ে গেল। C1 C2 এই স্ট্যাটিক্স এ পেয়ে গেছি, RB পেয়ে গেছি। এখন আমাকে বলো এই অঙ্কটা কি হয়ে গেল? না স্যার, এখন হয় না। কেন হয়নি? হয়ে গেল মানে সব কনস্ট্যান্ট বের হয়ে গেছে নাকি এই অঙ্কের? না স্যার, সব কনস্ট্যান্ট বের হয়নি স্যার। কোনটা বাকি আছে? রোলার সাপোর্ট বিটা বাকি আছে। বি বিন্দুতে স্যার স্লোপটা ডিফ্লেকশনটা স্যার। স্লোপ ডিফ্লেকশন তো বাউন্ডারি কন্ডিশন থেকে হবে না। আমি যে বলছি ধর সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে যদি করি, হ্যাঁ ঠিক আছে, এটা সিঙ্গুলারিটি ফাংশন এখনো বসাই নেই, যদি করি কয়টা আননোন হবে এখানে বলো তো? 5টা। আমরা তাহলে ইকুয়েশন 5টা করে, তাই না? 5টা তো ইকুয়েশন করে ফেলছি, সেই সলভ হয়ে যাওয়ার কথা নাকি, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে একটা বাউন্ডারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করিনি এখনো, এটা হচ্ছে বি তে ডিফ্লেকশন 0, বুঝছো? অর্থাৎ D15 = 0। তাই না? রোলার সাপোর্ট এখানে তো ডিফ্লেকশন 0 হবে, এই বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করিনি, না করেই 5টা আননোন পেয়ে গেছি। 5টা RB C1 C2 কোনোটাই ভুল নাই, সবগুলোই ঠিক আছে, পেয়ে গেছি। কিন্তু D15 অ্যাপ্লাই করি নাই, তাতে কিন্তু একটা জিনিস আমরা পাই নাই। হ্যাঁ, এই পাই নাই জিনিসটা এখনো তোমাদের দেখাই নেই। আচ্ছা, মুছি, এগুলা ভুল হয়নি কোনোটাই, সবই ঠিক আছে, কিন্তু এটা যথেষ্ট না যা করলাম। কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বের করতে পারিনি, এখনো মিসিং রয়ে গেছে, সেই মিসিং জিনিসটা দেখাই। এই ইন্টারনাল হিঞ্জ বসাই দিলে ইন্টারনাল হিঞ্জের একটা বৈশিষ্ট্য আছে, সেটা এখন আমরা সেটা ইনক্লুড করিনি। ইন্টারনাল হিঞ্জ তো তোমাদের বলছিলাম যে আমরা আমাদের স্ট্রাকচারের মধ্যে, বডি স্ট্রাকচারের মধ্যে ইন্টারনাল হিঞ্জ নিয়ে ঘুরতেছি। সো আমাদের হাড্ডি কয়টা? 206টা। 206টা, হ্যাঁ, গুড। 206টা হাড্ডি, প্রত্যেকটারই মাথায় জয়েন্ট আছে, এবং এই জয়েন্টগুলো হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, বুঝছো? তাই এই সমস্ত ইন্টারনাল হিঞ্জ নিয়ে আমরা ঘুরতেছি। একটা ছবি দেখাই, এটা যদি আমাদের শোল্ডার হয়, কাঁধ, এটা হচ্ছে হাত, এটা হলো কনুই, এটা হাতের কবজি, এটা হ্যাঁ এটা হলো কবজি, এইটা হচ্ছে হাত শুরু হলো তখন, হাতের তালু আছে, তারপরে আঙ্গুল 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 আঙ্গুল, আঙ্গুলগুলো এরকম, তাই না? কাজে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আমাদের ইন্টারনাল হিঞ্জ আছে। এই ইন্টারনাল হিঞ্জ থাকার জন্যই আমরা হাতটা বেঁকাতে পারছি বা বেঁকাই।
তা যদি না হতো আমরা রোবট বানাই না অনেক সময় সোজা সোজা পা করে করে চলে, হ্যাঁ, সেরকম ভাবে হাঁটতাম আমরা, বুঝছো? হাতও একদম সোজা রাখতে হতো। তো ইন্টারনাল হিঞ্জ থাকার জন্য আমাদের দেখো হাত এই পাশে চলছিল, আবার ঘুরে যাচ্ছে ওই পাশে। এখন এই বিমটা যখন ডিফ্লেক্টেড হবে, যেই লোড দেওয়া হচ্ছে তাতে সে ডিফ্লেক্টেড হতো কোন দিকে, একটু আঁকার চেষ্টা করি। এদের লোডটার কারণে সি তো নেমে গেল, নেমে গেছে। বি সাপোর্ট আছে, সে আটকে রাখলো, ঠিক আছে, উঠছিল, এইভাবে আসলো। কিন্তু এতে যে সাপোর্ট আছে, এটা অন্য কালার দিই, পার্পল। এ থেকে সে ফিক্স থাকলো, উঠে যাচ্ছিল এরকম, উঠে 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 একেবারে উঠে যাচ্ছ, কিন্তু এই যে ইন্টারনাল হিঞ্জ থাকার জন্য এখানে ভেঙে গেল। সে যাচ্ছিল এই পথে বেগুনি দিয়ে, এখন ইন্টারনাল হিঞ্জ থাকার জন্য এখানে ভেঙে যেয়ে সে সাপোর্টে চলে আসলো। এটা স্লোপ যাচ্ছিল এইদিকে, ঘুরে গেল নীল পথে, ঠিক আছে? এটা ইন্টারনাল হিঞ্জ থাকার জন্যই হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের অঙ্কের মধ্যে ঢুকাই নেই, এই যে হঠাৎ করে স্লোপটা চেঞ্জ হলো। এবং এটা আমাদের যখন SM1 বা রিয়াকশন ডিরেকশন, এটার জন্য এই স্লোপের চেঞ্জটা খুব একটা দরকার হয় নাই, কিন্তু এখন দরকার হচ্ছে, বিকজ আমরা স্লোপ ডিফ্লেকশন এগুলো বের করতে চাই। ইন্টারনাল হিঞ্জে যে হঠাৎ করে স্লোপটা চেঞ্জ হয় সেটা আমাদের জানার দরকার, ঠিক আছে, কত চেঞ্জ হলো। সেই জন্য এখন অঙ্কটা দেখানো শুরু করি। গেল, আচ্ছা, এই তো অঙ্কটা। দেখো ডাব্লিউ ফাংশন যেটা আছে, ডাব্লিউ ফাংশনের মধ্যে আমরা প্রথমেই একটা ইয়ে লিখে ফেলছি, সি থিটা, ঠিক আছে, সি থিটা ইন্টু এক্স মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3। পরে এগুলো পরিচিত তোমাদের, আরবি এক্স মাইনাস 15, এটা হচ্ছে রিয়াকশনটা, আরবি লিখছিলাম, আর মাইনাস 10 তো আছেই একদম এন্ডে, এক্স মাইনাস 20, ঠিক আছে। সি থিটাটা আমরা কোত্থেকে পেলাম? দেখো এক্স মাইনাস 10 থেকে বুঝতে পারছো আশা করি যে এটা এই 10 ফিট দূরে কোথাও, অর্থাৎ এই ইন্টারনাল হিঞ্জের জন্য এই ঘটনা করছে। হ্যাঁ, বলি সি থিটা হচ্ছে, সিটা একটা কনস্ট্যান্ট, থিটা হচ্ছে স্লোপের কারণে যে কনস্ট্যান্ট হয়েছে। এক্স মাইনাস 10 রাখা হচ্ছে এই ইন্টারনাল হিঞ্জের জন্য, টু দি পাওয়ার মাইনাস 3 রাখা হচ্ছে এই কারণে যে মাইনাস 3 কে যখন ইন্টিগ্রেট করবো তখন হবে মাইনাস 2, মাইনাস 2 কে যখন ইন্টিগ্রেট করবো তখন হবে মাইনাস 1। এই পর্যন্ত কিন্তু এই ফাংশনটার কোনো ফিজিক্যাল মানে নাই, সব স্টার 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 দিয়ে করা আছে। কিন্তু যখন আমরা আরেকবার ইন্টিগ্রেশন করবো, মাইনাস 1 থেকে 0-তে আসবো, তখন এটার মানে আছে। এবং কখন এটা ঘটবে? যখন আমরা এস ফাংশনে আসলাম, সি থিটা এক্স মাইনাস 10 টু দি পাওয়ার 0, এটার ডেফিনেটলি মানে আছে, ফিজিক্যাল মানে আছে। ডিএক্স এ যখন আসবে তখন সি থিটা এক্স মাইনাস 10 টু দি পাওয়ার 1, তখন তো অবশ্যই মানে আছে, ঠিক আছে। কাজে আমরা এমন ভাবে ফাংশনটা চুজ করেছি যাতে করে এই এস ফাংশনে এসে এটার মানে থাকে, কারণ আমরা এই যে স্লোপটা চেঞ্জ করছি এখানে হঠাৎ করে, ঠিক আছে। এখানে একটা ঘটনাচক্র, এই ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন হয়েছে, সরি ক্লকওয়াইজ একটা রোটেশন হয়েছে, করে সে বেগুনি পথ থেকে নীল পথে চলে আসছে, ঠিক আছে। এই জিনিসটা আনার জন্য এই সি থিটা ফাংশনটা বা টার্মটা রাখা হয়েছে, ঠিক আছে। যার ফলে অ্যাডিশনাল একটা আননোন কিন্তু আসলো এই অঙ্কের মধ্যে। আমরা তো একটা অ্যাডিশনাল ইকুয়েশন পেয়ে গেছিলাম, ইন্টারনাল হিঞ্জে বেন্ডিং মোমেন্ট 0 হয়, হ্যাঁ, কিন্তু অ্যাডিশনাল একটা আননোন সে নিয়ে আসছে। আর আমরা যে চিন্তা করছিলাম যে D15, এটা তো ইউজ করা হলো না, অঙ্ক হয়ে গেল, হ্যাঁ, D15 এখন ইউজ করা লাগবে এই সি থিটাটা বের করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। দেখো সি থিটা পরে যে ফাংশন আশা করি পারবা, ইন্টিগ্রেশন মাইনাস 3 থেকে মাইনাস 2, মাইনাস 2 থেকে মাইনাস 1। স্টার্ট কেন দেওয়া হয় এখানে, স্টার্ট সাইনটা কেন দেওয়া হয়? ফিজিক্যালি কোনো মানে নেই, এবং ইন্টিগ্রেশন এটা প্রপার নিয়ম ফলো করে না।
যে ইন্টিগ্রেশনটা করলাম -3 থেকে -2 হলো, তো -2 দিয়ে তো ভাগ করা উচিত ছিল এখানে, তাই না? আমাদের পলিনোমিয়াল যখন করি তো -2 দিয়ে ভাগ তো করিনি, তারপর -2 থেকে যখন -1 আসলাম -1 দিয়ে ভাগ করা উচিত ছিল, করিনি। কাজে এটা প্রপার ফাংশনের মতো ইন্টিগ্রেশন থেকে করা যাবে না, খালি পাওয়ারগুলো বাড়ছে, কিন্তু প্রপার ফাংশন হয়ে যাবে যখন সে 0-তে আসলো, টু দি পাওয়ার 0। ঠিক আছে, 0 থেকে একবার ইন্টিগ্রেশন করলে টু দি পাওয়ার 1 হলো, এবং তার সঙ্গে 1 দিয়ে ভাগ করা যায় না করো তা একই। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আছে আরবি এবং -10, সেটা তো আশা করি পারো। আরবি থেকে গেল -1 থেকে 0, 0 থেকে 1, এটা আগে করা হচ্ছে, আগে দুটো অঙ্ক এগুলো করা হচ্ছে, এখানে আহামরি কিছু নেই। C1 C2 C3 C4 এটা আহামরি কিছু নেই। তাহলে দেখো সিঙ্গুলারিটি ফাংশন যদি করি, তাহলে এখানে আননোন হচ্ছে 6টা, তাই না? জি স্যার, সেটা C1 2 3 4 আরবি এবং C থিটা। ঠিক আছে, জি স্যার। তার মধ্যে আমরা 5টা অলরেডি বের করছি, স্ট্যাটিক্স দিয়ে আমরা বের করে ফেলেছিলাম আরবি এবং C1 এবং কি বলে C2। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা সিঙ্গুলারিটি ফাংশনের কথা বলি, ফ্রি এন্ড আছে, ফ্রি এন্ডে এখানে কি শিয়ার ফোর্স 0, তাই না? জি স্যার। এবং মোমেন্টও বলতে পারি M20 0 এবং V20 0। আচ্ছা, হয়ে গেল স্ট্যাটিক্সের দুইটা। আরেকটা স্ট্যাটিক্সের কি আছে, এই যে এখানে বেন্ডিং মোমেন্ট 0 নিচ্ছি আমরা, অর্থাৎ M10 0। ঠিক আছে, এর মাধ্যমে আমরা C1 এবং C2 এবং আরবি বের করে ফেলেছি। ঠিক আছে, আমাদের বাকি থাকলো বা ছিল C3 C4 এবং সরি C3 C4 এবং C থিটা। হ্যাঁ রাইট, C থিটা। তো দেখো C3 C4 আমরা কি সুন্দর বের করে ফেলছি, যে এটা ফিক্স সাপোর্ট, কাজে C3 0 C4 0 গণ। বাকি আছে শুধুমাত্র C থিটা। বাউন্ডারি কন্ডিশন যেটা অ্যাপ্লাই করিনি সেটা হচ্ছে B তে ডিফ্লেকশন 0। দেখো এই অঙ্কটা পুরা ইন্টিগ্রেশন করা হয়েছে, এরপর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছি। দেখো S0 = 0, কাজে C3 0 C4 0, শিয়ার বললাম, মোমেন্ট বললাম, এখানে আমাদের C1 C2 এবং আরবি বের হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করছি অলরেডি। D15 এইটা এখন বসাই, D15 এই যে D এর ইকুয়েশনে বসাবো, D15 C থিটা ইন্টু 15 - 10 মানে হচ্ছে 5, তাই তো? 5 ইন্টু C থিটা। ইয়েস স্যার। আরবি এখানে কি দেখো 15 - 15 গুলো 0 হয়ে যায়, লেখা লাগবে না, তাই তো? জি স্যার, এটা 0 এর পরটাও 0। কয়টা কেন 0 হবে? ডিসটেন্স স্যার 15 - 20 স্যার। স্যার 15 স্যার ছোট। হ্যাঁ, নেগেটিভ হলে এটা 0 হয়ে যায়। দেখো সিঙ্গুলারিটি ফাংশনে এই ভুলটা কিন্তু অনেকেই করে, বুঝছো? ঠিক মতো প্র্যাকটিস না করো, এটা দেখবা গেলে 15 - 20 - 5 বসা দিই। হ্যাঁ, এটা অনেকেই করে পরীক্ষার সময়, বুঝছো, যাদের প্র্যাকটিস নেই। হ্যাঁ, তো 15 - 20 ইজ 0 সিঙ্গুলারিটি ফাংশনে। নেগেটিভ হওয়া মানে 0 ধরতে হবে, তো এটাও 0 হয়ে যাবে, এটা তো 0 আছেই। আমাদের C3 0 C4 0, C2 জানি হচ্ছে 100, C1 জানি হচ্ছে -10। এর যদি বসাই দিই এখানে, দেখো ইকুয়েশন পাওয়া যাবে। সরি, অবশ্যই এখানে 562 করছি, 5 C থিটা এই জিনিসটা আছে, নোংরা হয়ে গেছে। C থিটা এটা এখানে আসছে, আর C2 এখানে দেখো 15² 2 বলে কত হয়? 112.5। 112.5। আর C1 এর ক্ষেত্রে কি আসছে? 15³ 6 কত হয়?
স্যার 562.5 562.5 গুড। এখানে যদি C1 বসায় দিই -10 এবং C2 বসায় দিই 100, তাহলে সি থিটা চলে আসবে এখান থেকে। কত হয় সি থিটা? কি এটা করতে এতক্ষণ লাগে সীতার বই করতে? স্যার 1125 মাইনাস। মাইনাস, ঠিক আছে, থ্যাংক ইউ। -1125 সি থিটার ভ্যালু। সি থিটা জিনিসটা কি? সি থিটা হচ্ছে এই যে স্লোপটা চেঞ্জ দেখাচ্ছিলাম হিঞ্জে এসে, সেটার সাথে সম্পর্ক আছে। অন্য কালার দেই, সবুজ। এই যে স্লোপটা চেঞ্জ, যেটা বেগুনি থেকে যে নীলে গেল, সেই স্লোপটার ভ্যালু হচ্ছে সি থিটা ডিভাইড বাই ইআই। এই যে এখানে -1125 বের করছো, ঠিক আছে? -1125 যদি ইআই দিয়ে ভাগ করে দাও, ধরো ইআই এর ভ্যালু ধরলাম 40,000, এটা একটা কমন ভ্যালু ধরতেছি 40,000 কি ফিট স্কয়ার। তখন এই যে স্লোপ চেঞ্জ যেটা, সেটা চলে আসবে -1125 ডিভাইড বাই 40,000 করলে যা আসার আসবে -0.028 -0.028। এত রেডিয়ান, এটা মনে রাখবা, যে সায়েন্টিফিক যে কোনো অ্যাঙ্গেল আসে সেটা হচ্ছে ডিগ্রি ফিগ্রি না, রেডিয়ান। ডিগ্রিতে নিতে হলে কি করতে হবে? 180 বাই দিয়ে গুণ করতে হবে, তখন ডিগ্রি পেয়ে যাবে। ডিগ্রি হয়তো এটা 1.5 ডিগ্রির মতো হবে। হ্যাঁ, যাই হোক। তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে সি থিটা জিনিসটা কি, এটা ফিজিক্যাল মানেটা কি, এটা দেখানো। ইন্টারনাল হিঞ্জের মধ্যে এই জিনিসটা অবশ্যই থাকে, সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করতে গেলে এটা থাকে, ঠিক আছে? সো ওয়ান্স ইউ হ্যাভ সি থিটা, দেখো এটা নেগেটিভ আসছে বিকজ ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। এই তো, তাই এখন আমরা সব পেয়ে গেলাম, C1 2 3 4 আরবি এবং সি থিটা সব পেয়ে গেছি। কাজে এই অঙ্কটা ওদের পর যা চাওয়া হয় সব করতে পারবো। দেখো ডিফ্লেকশনের ইকুয়েশন আছে, স্লোপের আছে, মোমেন্ট শিয়ার, যেখানে যা চাওয়া হয় আমরা করতে পারবো, ঠিক আছে? এক্স এর যে কোনো ভ্যালু দিয়ে দিই, দাদা বললো যে কি বলে এ যেখানে এইচ ইন্টারনাল হিঞ্জ যেখানে আছে ওখানে ডিফ্লেকশন বের করো, তখন কি করবো? এক্স এর ভ্যালু 10 বসাবো, তাই না? জি স্যার। এক্স এর ভ্যালু ডিফ্লেকশন ইকুয়েশন দিয়ে ইকুয়েশন বসাবো, তাকে ইআই দিয়ে ভাগ করলে ডিফ্লেকশন পাওয়া যাবে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার থাকে ইন্টারনাল হিঞ্জের সময়, যে ইন্টারনাল হিঞ্জে দেখো বলতেছি যে বেগুনি লাইনের স্লোপ একরকম, বেগুনি পয়েন্টটা, আর নীল যখন হয়ে গেলে তার স্লোপ আরেক রকম। এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে যে ইন্টারনাল হিঞ্জের এইচ পয়েন্ট যেটা আছে ওটার জাস্ট লেফটের স্লোপ কত এবং জাস্ট রাইটের স্লোপ কত। I'm talking about this point, এই যে ইন্টারনাল হিঞ্জ, এই পয়েন্টের জাস্ট লেফটে কত ঢাল এবং জাস্ট রাইটে কত ঢাল, ঠিক আছে? এবং লেফটের ঢালের সময় দেখা যাবে যে দেখো এক্স এর ভ্যালু 10 এর চেয়ে সামান্য কম ধরবো, ধরো 9.99999 ইত্যাদি, তখন কিন্তু এই কি বলে এই এক্স মাইনাস 10টা 0 হয়ে যাবে, ঠিক আছে? কাজে সি থিটা তখন আসবে না। জাস্ট রাইট যখন হবে তখন এক্স মাইনাস 10টা পজিটিভ হয়ে যাবে, 10.00000000001। হ্যাঁ, কাজে এটা তখন সামথিং পজিটিভ, কাজে তখন সি থিটাটা আসবে, ঠিক আছে? কাজে জাস্ট লেফট এবং জাস্ট রাইটের মধ্যে পার্থক্য হবে, একটাতে সি থিটা নাই, একটাতে সি থিটা আছে।
এরকম প্রশ্ন থাকে ইনভেরিয়েবলি, যে জাস্ট লেফট এবং জাস্ট রাইট স্লোপটা বের করো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের গত ক্লাসে কিছু প্র্যাকটিস প্রবলেম দিছিলাম, অনেকগুলি, 15টা প্র্যাকটিস প্রবলেম দিছিলাম। 15টা শুরু হয়েছিল 2 থেকে, নাম্বার 2 থেকে। নাম্বার 2 থেকে আমরা শুরু করছিলাম। নাম্বার 1 হচ্ছে তোমাদের যে এই ডিফ্লেকশনের শুরুতে কিছু ছবি দিছিলাম, যেগুলো কোয়ালিটেটিভ শেপ বের করো, কোয়ালিটেটিভ শেপ আঁকো, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। ঠিক আছে? পরীক্ষায় আমি এই ধরনের অঙ্ক দিয়েই থাকি, যে ধরো ফর এক্সাম্পল আগের অঙ্কটা যদি বলি, হ্যাঁ, এর অঙ্ক হয়তো দিয়ে বললাম যে ঠিক আছে এইটাতে ইয়ে বের করো, ডাব্লিউ লেখো, লোড ফাংশন, হ্যাঁ, তারপরে কি বলে কোয়ালিটেটিভ ডিফ্লেক্টেড শেপ আঁকো, তারপরে বাউন্ডারি কন্ডিশন লেখো, এবং এটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না ইনডিটারমিনেট সেটা লেখো। ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু আমি পরীক্ষা দিই। এইটা করার জন্য পুরো অঙ্ক করতে হবে না, বাট অনেকেই দেয় কি যে অঙ্ক এরকম লোড দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে অঙ্ক শুরু করে দেয় এবং বাউন্ডারি কন্ডিশন করে টোরে যাতে অবস্থা, এটা করতে পুরো একটা অঙ্কের টাইম নষ্ট করে। বাট আমি হয়তো সেটা চাই নেই, চাই যে অনেক ক্ষেত্রে এরকম চাই যে এটার শুধু ডাব্লিউটা লিখবা, তারপরে শুধু বাউন্ডারি কন্ডিশন লিখবা, এটা ডিফ্লেক্টেড শেপ যেটা কোয়ালিটেটিভ সেটা আঁকবা, এবং আর কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না ইনডিটারমিনেট সেটা লিখবা। বুঝতে পারছো? কাজেই নর্মাল একটা অঙ্ক করতে যেরকম সময় লাগে, ওইটা করতে অথবা তার অর্ধেক বা যেতে কম লাগবে টাইম। কিন্তু অনেকেই অর্ধেকের কম লাগবে ওইটা করতে, অনেকেই এটা পুরা অঙ্ক করে দেখা যায় যে টাইম নষ্ট এবং অঙ্কটা ইভেন্চুয়ালি হইল না। তো কাজে এটা খেয়াল রাখবে আসলে কি চাইছে কি। সো যে এই প্রসঙ্গে কথাটা শুরু করলাম সেটা হচ্ছে এই যে এটা নাম্বার 2 থেকে শুরু করছি। নাম্বার 2 থেকে শুরু করছি কারণ নাম্বার 1 এটা তোমাদের 2 থেকে 15 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে কিছু কিছু অঙ্ক আমি করিনি, আদারওয়াইজ সবই করে দিচ্ছি। নাম্বার 2 করেছি, 3 করেছি, 4, 5 পর্যন্ত করা হয়েছে, 6 করি নাই এবং 7 করি নাই। হ্যাঁ, 6 এবং 7 না করার উদ্দেশ্য হচ্ছে ওখানে ইআই ভ্যারিয়েবল ছিল। ঠিক আছে? ইআই ভ্যারিয়েবল অঙ্ক তোমাদের সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে আমি শিখাইনি, একটু ঝামেলা আছে এটা, সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে ইআই ভ্যারিয়েবল করা তো একটু ঝামেলা আছে, শিখাইনি। ইআই ভ্যারিয়েবল দিয়ে অন্য মেথড শিখাবো, ইআই ভ্যারিয়েবল থাকলে কেমনে করতে হয় সেটা করতে পারবো। এই নাম্বার 6 এবং 7 করিনি, এটা সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করাটা সুটেবল না। আর নাম্বার 10টা করি নেই, ওইটা তোমাদের জন্য রেখে দিচ্ছি। নাম্বার 10 করতে হবে কিন্তু আমি করিনি। হ্যাঁ, নাম্বার 6 এবং 7 সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করতে হবে না, আর বাকিগুলো আমি করে দিচ্ছি। বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন করে দেওয়ার পরেও কিছু কিছু করে আসলে এখানে একটা এই সেকশনকে আমি কিছু অঙ্ক করাইছিলাম, ওরা বলছে যে বাকিগুলো বিতে করায়েন, তো ওদের তো রেকর্ডেরই হয় নাই। বুঝছো? তো তোমাদেরকে তাও অন্য কিছু করাই, ওদের যেগুলো করাইছিলাম তার চেয়ে ভিন্ন কিছু করাই। হ্যাঁ, নাম্বার 2টা খুব সহজ অঙ্ক, একটু একটু টাচ দিয়ে যাই কুইকলি, হ্যাঁ, যাতে করে পুরোটা সম্বন্ধে একটু ধারণা হয়। বলো এটা ডাব্লিউ ফাংশন কি হবে? স্যার m not x minus l inverse minus 2। ভেরি গুড। এই লোড ফাংশনটা হচ্ছে m not x minus l inverse minus 2। স্যার 5 নাম্বারটা কোনটা স্যার একটু বলুন স্যার, এটা করছিলাম স্যার আমি। এটা করছিলা? জি স্যার, এই 2, 3 স্যার 5টা স্যার করছি, বাট লাস্টে যা মিলতেছে না, মানে কি করবো বুঝতেছি না। করবো ইনশাল্লাহ সবই করবো। তোমার ক্লাসমেটরা তো করেনি, এই জন্য তার জন্য করতেছি। ঠিক আছে? আচ্ছা,
তোমার প্রবলেমগুলি ইনশাআল্লাহ অবশ্যই অ্যাপ্রোচ করবো। ওকে, আচ্ছা, এই সেই অঙ্ক। তারপরে দেখো এখানে মনে রাখতে হবে এল, কিন্তু এখানে এল না, ঠিক এটা কি এল চেয়ে বেশি না কম? এই এলটা যেটা লিখছি একটু কম হতে হবে, 0.99999999999 যত বলতে পারো, তারপরে এল, ঠিক আছে? তো একটু ভিতরে, এটা একটু ভিতরে না হলে এটা ফ্রি এন্ড হয় না। কাজে আমাদের এখানে আননোন কয়টা হবে বলো তো, সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করতে গেলে? পাঁচটা, C1 C2 C3 C4 এবং এম নট। না, এম নট ইজ নট অ্যান আননোন, ঠিক আছে? এই পাঁচটা আননোন না, আননোন হচ্ছে চারটা। এম নটটা একটা লোড বা একটা মোমেন্ট, তাই না? এটা যদি আননোন হয় তাহলে অঙ্ক করবো কেমন? ইটস এ গিভেন লোড। এটা হয়তো বা 10 কিউব ফিট বা 15 কিলোনিউটন মিটার বা হোয়াটএভার, ঠিক আছে? 100 কিউব ইঞ্চ এরকম হতে পারে, এটা গিভেন। সো এম নট ইজ নট এন আননোন। এখানে আননোন হচ্ছে চারটা, C1 C2 C3 C4। বাউন্ডারি কন্ডিশন কয়টা বলো? বাউন্ডারি কন্ডিশন স্যার যখন বি এল হবে তখন স্যার শেয়ার ফোর্স 0, মোমেন্ট 0। আচ্ছা, তুমি এন্ডে বলতে যাচ্ছ, কাজে মোমেন্ট এল ইজ 0 আর শিয়ার ফোর্স এল ইজ 0। হলো দুটো বাউন্ডারি কন্ডিশন, আরো দুইটা লাগবে। যখন এক্স মানে যখন 0 তখন স্যার স্লোপ এবং ডিফ্লেকশন 0 স্যার এই পয়েন্টে। এবং 0 is 0, এই পয়েন্টে স্লোপও 0, ডিফ্লেকশনও 0। ধরলাম সৈকত বাসায় প্র্যাকটিস করছে, কিন্তু বাকিরা প্র্যাকটিস না করলেও এটা দেখে তো কিছু বলতে পারবা নাকি? এই ধরনের অঙ্ক কি করিনি ক্লাসে? ফিক্স দিয়ে অঙ্ক করলাম, ফ্রি দিয়ে অঙ্ক করলাম, হিঞ্জ দিয়ে অঙ্ক করলাম, ইন্টারন হিঞ্জ অঙ্ক করলাম, কোনো রিয়াকশন নেই ক্লাসে, কি কথা? নর্মাল ক্লাস হলে কিন্তু আমি সবকটা বের করে দিতাম, বুঝছো? একমাত্র সৈকত ক্লাস হলে কি বাকি বের করে দিতাম একদম। যাও, সহজে বের হয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, বুঝছো? সৈকত তুমি থাকো, তোমার কি কি প্রবলেম আমাকে বলো, বাকিরা বের হয়ে যেতে পারো। যাও, বের হয়ে যাও। সৈকত বলো তোমার নেক্সট কি প্রবলেম? স্যার 5 নাম্বার কোশ্চেন স্যার সবগুলো ইকুয়েশন বের করতে লাগছে স্যার, মানগুলো স্যার 4টা ইকুয়েশন হচ্ছে স্যার, মানটা বের করতে পারতেছি না। 3 নাম্বার পারছো? হ্যাঁ স্যার একটু দেখি স্যার। 3 নাম্বারটা জি স্যার, 3 নাম্বারটা পারছি স্যার। আমি তোমাদের এই নোটটা খালি তোমাকেই পাঠাবো, বুঝছো? তুমি যদি দয়া করে কারোর সাথে শেয়ার করো, আর কাউকে পাঠাবো না। আচ্ছা, এখানে দেখো আননোন হচ্ছে আমাদের আরবি এবং ওই পাঁচটা, C1 C2 C3 C4 এবং আরবি। হ্যাঁ, এগুলো পাঁচটা আননোন। স্যার এটা পারছি স্যার। পারছো না? আচ্ছা, ঠিক আছে, ওকে, করে দিছি। আচ্ছা, নাম্বার 4ও পারছো না? এটা স্যার করি নাই স্যার। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে একটা কথা বলি। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা এসএম লব তো কবে হবে গড নোজ,
এটার একটা সিগনিফিকেন্স আছে। এই ধরনের লোড দিয়ে তোমরা এসএমএল ল্যাবে একটা টেস্ট করবো, বলছিলাম বোধহয়। এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পিওর বেন্ডিং কেস। এবি এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে এরকম টাইপের, মাঝখানে শেয়ার ফোর্স 0। ঠিক আছে, কাজে বিম টেস্ট যা করা হয় অল ওভার দি ওয়ার্ল্ড এই লোডিং এ করা হয়। শেয়ার ফোর্স এরকম, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে লাইক দিস। এই সবুজ দিয়ে যদি আঁকি, এই হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এটা পিওর বেন্ডিং কেস বলা হয়, মাঝখানে শেয়ার 0, কোনো বেন্ডিং মোমেন্ট নাই। ঠিক আছে, পিওর বেন্ডিং কেস। এই ধরনের বিম টেস্ট করা হয় পিওর বেন্ডিং টেস্টে। এটা সিগনিফিকেন্স আছে, এবং এটা ডিফ্লেকশনটা যেটা হয় মাঝখানে সেটাও সিগনিফিকেন্স আছে। নাম্বার 5 বলছো না? নাম্বার 5 দেখি। আচ্ছা, ওকে, বলো এখানে আননোন কয়টা হবে? সৈকত চলে গেছে নাকি? সরি স্যার, আরবিটা আননোন হবে, আরসিটা আননোন হবে, আর আরবি আরসি দুইটা আননোন, আর সি1 সি2 সি3 এই 6টা আননোন। হ্যাঁ, এটা লোড ফাংশনটা লিখি। লোড ফাংশনটা হচ্ছে -2, তাই না, x - 0 পাওয়ার -1 -1 প্লাস আরবি x - 2 পাওয়ার -1 x - 2, হ্যাঁ x - 2 পাওয়ার -1 প্লাস আরসি x - 8 পাওয়ার -1 মানে c x - 8 পাওয়ার -1 x - 12 পাওয়ার -1। এখানে লিখি -1 x - 12 পাওয়ার -1। আচ্ছা, এখন তাহলে আমাদের এটাকে যদি ইন্টিগ্রেট করি, শেয়ার বেন্ডিং কি বলে স্লোপ ডিফ্লেকশন, সেটা করার পরে 4বার ইন্টিগ্রেশন করার ফলে আননোন কয়টা হয়ে যাবে? 6টা স্যার। 6টা আননোন হবে। কাজে আমাদের বাউন্ডারি কন্ডিশন লাগবে 6টা। ঠিক আছে, কি কি বাউন্ডারি কন্ডিশন বলো? স্যার 0 বিন্দুতে মোমেন্ট 0, শেয়ার ফোর্স 0। এখানে স্যার C1 C2 0 হবে। কাজে এখানে C1 C2 0, স্যার বি পয়েন্টে স্যার ডিফ্লেকশন 0, অর্থাৎ এটাকে D2 0 বলতে পারি। আচ্ছা, তারপর D8 এ স্যার ডিফ্লেকশন, D8 ডিফ্লেকশন 0, তারপর স্যার M12 V12 0, M12 এবং V12 0। এরকম 6টা বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা লিখলাম, আমাদের 6টা আননোন সলভ করতে পারবো। এখন এই যে V12 M12 দিয়ে কিন্তু আমাদের RC RB বের করা যাবে। আমাদের বাউন্ডারি কন্ডিশনের মধ্যে C1 C2 তো হয়ে গেছে, আরেকটা আর হচ্ছে C3 C4 আছে, তাই না? এবং আছে হলো RB RC, তাই না? এখন RB এবং RC কিন্তু স্ট্যাটিক্স দিয়ে বের করা যায়।
জি স্যার, ওইটা দিয়ে স্যার বের করছিলাম 2 আর 1 আসছে। 2 আর 1 হবে, হ্যাঁ রাইট। আর বি হবে আপওয়ার্ড এখানে 2, আর আর সি হবে আপওয়ার্ড এখানে 1। ঠিক আছে, এই আর বি আর সি হয়ে যাবে। খালি থাকবে হচ্ছে তোমার C3 এবং C4। C3 এবং C4 কেমনে বের করবা? এই দুইটা মান যদি স্যার নরমালি বের করি তাহলে স্যার এটা স্যার বের করতে পারি, কিন্তু স্যার এখন স্যার যদি স্যার আমি স্যার ম্যাথটা করতে যে নরমালি স্যার আরবি আর সি বের করি তাহলে স্যার সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, নর্মালি তো করতেই পারো। হ্যাঁ, তোমাদের পুরোপুরি স্বাধীনতা আছে। স্ট্যাটিক্স দিয়ে করবো তো, স্ট্যাটিক্স দিয়ে ওদেরকে করতে পারো। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। ঠিক আছে, কিন্তু নর্মালি ছাড়া অ্যাবনর্মালি সিঙ্গুলারিটি যদি করতে চাই সেটা খুব কঠিন হওয়ার কথা না। দেখো এখানে আমি অঙ্কটি লিখছি, পুরা ফাংশনটা লেখা হচ্ছে আর বি আর সি আছে এবং অন্যান্য ফাংশন আছে C1 C2 C4। এখানে C10 এবং C20। হ্যাঁ, আচ্ছা, C1 C20 হয়ে গেল। তারপরে এই দেখো V12 M12 অর্থাৎ স্ট্যাটিক্সের যে দুটা V12 M12 যদি বসাই, শিয়ারের ইকুয়েশন তো আছে। দেখো V12 মানে কি হলো আসলে, সামেশন অফ Fy করছি আসলে, তাই তো? ইভেন্চুয়ালি এই ইকুয়েশনে বসালে, অর্থাৎ শিয়ারের ইকুয়েশনে বসালে আসে হচ্ছে RB প্লাস RC ইকুয়াল টু 3, এই সামেশন অফ Fy আসলে। ঠিক আছে, জি স্যার। আর M12 মানে কি, যে এই ডি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, এটা ইকুয়েশনে বসাও করতে পারি। এই মোমেন্টের ইকুয়েশন যেখানে আছে বসাই দিই, 12 - 0 হচ্ছে 12, কাজে এখানে হয়ে যায় -24, RB ইন্টু 10 এটা, RC ইন্টু 4, আর তো কিছু না, এটা 0। এখানে হয়ে গেল -24 প্লাস 10। ঠিক আছে, এরপরে সলভ করে আমি একটা ক্যালকুলেশন করছিলাম। আচ্ছা, সেটাই হবে। যাই হোক, এটা যেভাবেই করো কোনো অসুবিধা নেই, এবং স্ট্যাটিক্সের সুবিধা আছে এখানে, ইউ ক্যান ক্রস চেক। আচ্ছা, তারপরে আমাদের আর বাউন্ডারি কন্ডিশন বাকি থাকে হচ্ছে যে ডিফ্লেকশন D at 2 and D at 8, এই দুটোই 0 হবে। মুছে দিই অনেক নোংরা। আচ্ছা, D2 বসাচ্ছি একটা ইকুয়েশন, আর D8 বসাচ্ছি আরেকটা ইকুয়েশন। সো বেসিক্যালি ডিফ্লেকশন ইকুয়েশনের মধ্যে এখানে 2 কিউব মানে 8/3, আর এখানে 2 - 2 0 সব 0। C2 সঙ্গে 2 আছে, আর C4 তো আছে। আর 8 যখন বসাচ্ছি 8 0 মানে 8 কিউব মানে 512/3, এখানে 8 - 2 হচ্ছে 6 কিউব মানে হচ্ছে 216, 216/6 হচ্ছে 36। এখানে 8 - 8 is 0, 9। আচ্ছা, তারপরে -12 হয়ে গেলে এটাও 9। C1 তো 0, C2 0, C3 সঙ্গে 8 গুণ হচ্ছে 8 C3 আর C4 করে এই ভ্যালু আসছে। ঠিক আছে, ফলে ইকুয়েশন 9 এবং 10 এটা পাশাপাশি লেখা আছে, করে দুইটা ইকুয়েশন আছে, দুইটাতে আননোন হচ্ছে C3 এবং C4। এটা সলভ করলেই পাওয়া যাবে। স্যার আমার সাথে ক্যালকুলেশন ভুল হয়েছিল, যার জন্য আমি জানি, সরি স্যার। আচ্ছা, দেখো ক্যালকুলেশন আমি সব করে দিচ্ছি। দেখো এখানে আরবি আছে তো C3 আসছে 16, আর C4 হচ্ছে -88/3 আছে। এটা ডিফ্লেক্টেড শেপটা একটু এঁকে দেখাই। ইরেজার ঘিচিমিচি মুছি, ডিফ্লেক্টেড শেপ কি বোঝা নাকি? ডাস্টার খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটা ডিফ্লেক্টেড শেপটা কেমন হবে একটু আঁকি, বোঝা যাবে আশা করি।
সবুজ দিয়ে এই টু কি প্লটের জন্য নেমে যাবে, বি আটকায় রাখতে যাবে, আচ্ছা একটু উঠে যাবে, উঠে সিতে আসবে, সি আটকাতে যাবে, ওয়ান কি প্লটের জন্য এখানে নেমে যাবে, এর ওদের শেপটা। টু এর জন্য বেশি নামবে নট নেসেসারি, সরি সরি সরি, এখানে স্লোপটা তো জিরো, ভুলে গেছি, স্লোপটা জিরো না, সরি স্লোপটা ছোট, তো এই শেপটা এরকম হবে। যাই হোক, এতে ডিফ্লেকশন থাকবে, আবার সিতেও সরি ডিতেও ডিফ্লেকশন থাকবে, এই ওদের শেপ। বুঝতে পারছো তো না? এরকম জি স্যার। যদিও ঘিচিমিচি হয়ে গেছে, মোটামুটি বোঝা যাচ্ছে। এখন দেখো এরকম যদি শেপ হয়, C3 এটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো? সরি স্যার, প্রশ্ন বুঝেন। C3 বা C4, হ্যাঁ বলো তো, C4টা কি পজিটিভ না নেগেটিভ? এক্ষেত্রে কি আসবে এই শেপ দেখে কি মনে হয়? দেখো C4টা হচ্ছে কি, এই লেফট এন্ডের ডিফ্লেকশন ডিভাইড বাই EI, তাই তো? এই ডিফ্লেকশনটা কি হয়েছে? নেগেটিভ হয়েছে, ডাউনওয়ার্ড হয়েছে, তাই না? কাজেই ডিফ্লেকশন নেগেটিভ, কাজে C4টাও নেগেটিভ এখানে। বুঝতে পারলা? জি স্যার। এই যে এরকম শেপ হচ্ছে তো, দেখো C4 ক্যালকুলেট করে নেগেটিভ আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি C3 চাই, এটা স্লোপটা বের করতে হবে, ঢাল, এই স্লোপটা কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ হতে হবে C3 ভ্যালু, এটা পজিটিভ আসছে, ঠিক আছে? এখানে যে স্লোপ যেটা সেটা হচ্ছে C4 বাই EI, এটা হচ্ছে ডিফ্লেকশন, আর স্লোপ যেটা সেটা হচ্ছে C3 বাই EI। ঠিক আছে? এই ডিফ্লেক্টেড শেপটা কোয়ালিটেটিভ দেখে তুমি আন্দাজ করতে পারো যে এই C3 C4 এটা কি পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? তোমার C1 C2 হচ্ছে স্ট্যাটিক্সের জিনিস, আর C3 C4 কিন্তু ডিফ্লেক্টেড শেপের জিনিস। ওকে, এখন ক্লিয়ার না এটা? আচ্ছা, তোমার নেক্সট প্রবলেম কোনটা হচ্ছে? স্যার আর নাই স্যার, আর স্যার আমি 6 নাম্বারটা স্যার ভাবছিলাম স্যার এই নিয়ম হবে, তখন স্যার আমি স্যার অ্যাপ পয়েন্টের স্যার এ থেকে বির যে EI-টা ছিল ওইটা দিয়ে স্যার C3 C4 ভাগ করে দিয়েছিলাম। 6 নম্বরে EI ভ্যারিয়েবল না? জি স্যার, ভেরিয়েবল ছিল, আমি ভাবছিলাম স্যার অ্যাপ পয়েন্টের চাইছে তো অ্যাপিং মানটা দিয়েছিলাম। না, ওই ভ্যারিয়েবলটা তোমাদের সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করাটা একটু ঝামেলা আছে, সেজন্য আমি সিঙ্গুলারিটি ফাংশনে ভ্যারিয়েবল করাটা এনকারেজ করি না। হ্যাঁ, অন্য মেথড শিখাবো ইনশাআল্লাহ, তখন ভ্যারিয়েবল করতে পারবো সহজে। আচ্ছা, ওকে, নাম্বার 7টাও ভ্যারিয়েবল EI, সেজন্য নাম্বার 7টা সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে করতে বলছি না। নাম্বার 8-এ যাই একবারে। আচ্ছা, নাম্বার 8 চলে আসে, আশা করি চেষ্টা করলেই পারবা। তারপর একটু পরের অঙ্ক কঠিন আসছে অবশ্য, সেইটাতেই যাব। আচ্ছা, একটু বলে দিই, বলতো এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটার লোড ফাংশনটা কি হবে? W স্যার ওয়ান না -1, যেহেতু -1 -1 x - 0, তাই না? টু দি পাওয়ার 0, তারপর আবার +1 হয়ে যাবে b থেকে x - 10 টু দি পাওয়ার 0।
কি বুঝতে পারছো? জি স্যার। আর কিছু আছে লোড ফাংশনে? স্যার 2 কিউবটা আছে স্যার, প্লাস 2 কিউব আছে কিন্তু তার আগে স্যার আরবি আছে স্যার, আরবি থাকবে। আরবি এক্স মাইনাস x minus 10 পাওয়ার -1। তারপরে তোমার 2 কিউব থাকবে আপওয়ার্ড, যে পজিটিভ 2x minus 15 power -1। এটুকুই লোড ফাংশন। হ্যাঁ, তারপর সেখান থেকে ঠিক আছে না, একদম ইন্টিগ্রেশন করা যাবে বারবার ইন্টিগ্রেশন পর্যন্ত করলে কিন্তু অ্যাবাউট 30% নাম্বার দিয়ে দিই আমি। হ্যাঁ, তারপরে বাউন্ডারি কন্ডিশন যদি করো তখন আরো 10% নাম্বার দিয়ে দিই। বাউন্ডারি কন্ডিশন কি কি আছে বলো তো? আমাদের এখানে আননোন কয়টা? 5টা হবে স্যার। 5টা হবে, C1 C2 C3 C4 এবং আরবি। আচ্ছা, তাহলে বাউন্ডারি কন্ডিশনে 5টা লাগবে। এতে হচ্ছে কি মোমেন্ট 0 আর স্যার ডিফ্লেকশন 0। ডিফ্লেকশন 0। তাই এখানে C2 এবং C4 দুইটা 0 হয়ে যাবে, থাকলো 3টা। স্ট্যাটিক্স দিয়ে অবশ্যই আমরা C1 বের করতে পারি। হ্যাঁ, বাট বাউন্ডারি কন্ডিশন দিয়ে করা যায়। বাউন্ডারি কন্ডিশন বলি, এখানে ফ্রি এন্ড আছে, B0 V15 is 0। এটা তোমাদের ক্লাসের অঙ্কের মতোই অনেকটা। V15 is 0 এবং মোমেন্ট 15 is 0। M15 0। গেল। আর কিছু আছে বাউন্ডারি কন্ডিশন? B5 ডিফ্লেকশন 0। B1 এর ডিফ্লেকশন, রাইট। তাই D10 equal to 0। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি তাহলে যে এই V15 এবং M15 এটা ইউজ করে তুমি C1 পেয়ে যেতে পারবা এবং আরবি এটা পেয়ে যেতে পারবা। স্ট্যাটিক্সের যে দুইটা জিনিস, C1 এবং আরবি কিন্তু তুমি এমনি মোমেন্ট নিয়েও পেতে পারো, বা সামসাং F1 নিয়ে পেতে পারো, স্ট্যাটিক্স থেকে। ঠিক আছে, একমাত্র প্রবলেম হচ্ছে এই D10 এটাকে নিয়ে। এবং আমাদের আননোন গুলির মধ্যে একমাত্র কঠিন আননোন হচ্ছে, কঠিন আননোন বা যে আননোনটা বাদ আছে সে কি বলো তো? ইকুয়েশন তো বললাম D10 0। হ্যাঁ, এই D10 0 দিয়ে কি পাওয়া যাবে? দেখো, আমরা এখানে মোমেন্ট 0 এবং ডিফ্লেকশন 0 করে C2 পেয়ে গেছি 0, C4 পেয়ে গেছি 0। হ্যাঁ, তারপর বললাম V15 এবং M15 করে তুমি C1 পেয়ে যাবা এবং আরবি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের আননোন গুলির মধ্যে কি বাকি থাকলো? C3 বাকি থাকলো। গুড, C3 বাকি থাকলো। কাজে D10 করলে তুমি C3 পাবা। বুঝতে পারছো? মনে রাখো C3 কিন্তু বাম দিকের স্ট্রোক ইন্টু EI। ঠিক আছে, এটা ডিফেক্টের শেপ যদি আঁকি, ডিফেক্টের শেপ তো বসি না আজকাল, কিছু দেখি মুছি, তারপরে ইরেজার দিয়ে মুছে এটা ডিফ্লেক্টেড শেপ যদি আঁকতে চাই, যদি আঁকতে চাই, দেখো এই
দুই টাইপের লোড আছে, দুইটা মিলেই কিন্তু এটাকে এরকম ভাবে ডিফ্লেক্ট করে দেবে। এই এবি লোডটাও এখানে নামাতে চাবে, এরকম সোজা হতে চাবে, তখন এই টু কিপ লোডটাকে আরো উঠে দিবে, এই হয়ে যাবে তার শেপটা। তো টু কিপ লোডটা না থাকলে সে এদিকে যাইতো, এইভাবে টু কিপ লোডটাকে আরো উঠে দিবে, বুঝছো? এই হবে তার ডিফ্লেক্টেড শেপ। তো ডিফ্লেক্টেড শেপটা আগার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে আমার এই C3টাকে বোঝানো, এই এন্ড পয়েন্টের যে ঢালটা হলো, ঠিক আছে, শুরুতে সেই ঢালটা হচ্ছে C3 ডিভাইডেড বাই EI। ডিস্টার্ব করে C3 ডিভাইড বাই EI। এখন দেখো এই ঢালটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। Clockwise. তাহলে C3 ভ্যালু অবশ্যই নেগেটিভ হতে হবে, জি স্যার নেগেটিভ। বুঝতে পারছো? এই ক্যালকুলেশন না করে বলতে পারি। এটা স্যার, আমাদের কি বলেন? স্যার মানে যখন আমরা ডিফ্লেকশন বের করতেছি তখন কি স্যার আমরা EI দিয়ে ভাগ করব সব সময়? হ্যাঁ, অবশ্যই EI দিয়ে ভাগ করবো। তোমার C3 এটা হলো ওইটা একটা প্যারামিটার, এটার ভিতরে EI ঢুকানো আছে। আমি কিন্তু দেখো কিভাবে করেছিলাম, শুরুতে দেখো EI ইন্টু স্লোপ যেটা ছিল সেটাকে ধরে নিয়েছিলাম S, জি স্যার। EI ইন্টু ডিফ্লেকশন তাকে ধরে নিয়েছিলাম D। এবার উদ্দেশ্য ছিল এই যে বড় বড় করে লিখতে চাই না, EI স্লোপ, EI ভি লিখতে চাই না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডিফ্লেকশনের ডিফ্লেকশন D একটা আনলাম, কারণ ডিফ্লেকশনের যে স্মল ভি সেটার সঙ্গে শিয়ারের যে ক্যাপিটাল ভি তার কনফিউশন ছাত্ররা প্রচুর করে, ঠিক আছে? এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্যই এই ডিফ্লেকশনের সঙ্গে D ঢুকে দিলাম, ঠিক আছে? জি স্যার, বুঝতে এই পারছি। জন্য কিন্তু এটা তো ডিফ্লেকশন না, ডিফ্লেকশন আছে। যাই হোক, দেখো এই আমরা করছি এখানে বাউন্ডারি কন্ডিশন যেটা বললাম, M0 D0 বসায় এবং শেয়ার এট 15, মোমেন্ট এট 15 বসায় আমরা পেলাম RB এবং C1 এর ভ্যালু পেয়ে গেলাম। RB পেয়েছি 2 কিপ, C1 হচ্ছে 6 কিপ, ভালো কথা। এখন দেখো যেটা নেওয়া হচ্ছে দেখছি C3 অবশেষে আসছে যে D10 বসায়। D10 বলছিলাম যে এখানে ডিফ্লেকশন যে ইকুয়েশনটা বাকি ছিল আমাদের, এটা বসায় C3 আসছে দেখুন নেগেটিভ, ঠিক আছে? বলছিলাম যে এখানে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সরি ক্লকওয়াইজ আছে, Clockwise. হতে হবে C3 দেখো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, অন্য টাইপের একটা অঙ্কে যাই। আচ্ছা, এটা ইন্টারনাল হিঞ্জ আছে, দেখি আর কি কঠিন অঙ্ক কি আছে। নাম্বার 10 তো করবো না, তোমরা করবা। দেখি কোনটা করা যায়। 11 এবং 12 এটা কাছাকাছি টাইপের অঙ্ক। 12টা এ সেকশনে করছি, 11টা তোমার, বাট এ সেকশনে কোনো রেকর্ড নাই, রেকর্ড করতে ভুলে গেছে। 11 করা যায়। আচ্ছা 11 করা যায়। টাইম কতক্ষণ আছে? টাইম আছে 20 মিনিট। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট একটা দেখি, এটা ইনডিটারমিনেট সোজা। এই অঙ্কটা নাম্বার 13 যেটা, হ্যাঁ এটা কিন্তু তোমাদের ক্লাসে করা হয়েছে যে অঙ্ক সেটা জাস্ট উল্টাই দিচ্ছি, বুঝছো? ক্লাসে এক্সাম্পল 2 যেটা ছিল জাস্ট উল্টাই দিচ্ছি, এক্স্যাক্টলি সেই অঙ্কই কিন্তু, কাজেই খালি বামকে ডান, ডানকে বাম করে করছি। তাতে অঙ্কর ফর্মুলেশন ভিন্ন হচ্ছে কিন্তু এন্ড রেজাল্ট তো একই হবে, ঠিক আছে? কাজে এটাতে খুব যেতে চাচ্ছি না। নাম্বার 14টা এ সেকশনে করাইছি, নাম্বার 15টা দেখি। আচ্ছা 15 দেখি, এটা করলে তারপরে উই ক্যান কাম ব্যাক টু সামথিং এলস। আচ্ছা দেখি নাম্বার 15 বলো, WX
ডাব্লিউএস কত হবে বলো? minus 1.5 -1.5 x x minus minus 10 inverse x minus 10, right? inverse To the minus power? 1 To the power 0. জিরো Zero. হবে স্যার পাওয়ার। 0 sir ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোয়ার আছে, তো কাজেই কোনো পাওয়ার টাওয়ার নাই, পাওয়ার 0। হ্যাঁ, আচ্ছা। তারপরে ভি এম এস ডি করা হবে, C1 C2 C3 C4 আসবে। টোটাল আননোন কয়টা হবে? 4টা স্যার। 4টাই আননোন, C1 2 3 4 5 ছাড়া আর কোনো আননোন নাই এখানে। তার মধ্যে এতে ফিক্স সাপোর্ট, কাজে এখানে আমরা করলে ইয়ে করতে পারি, স্লোপ 0 এবং ডিফ্লেকশন 0। হ্যাঁ, কাজে C3 0 এবং C4 0। আচ্ছা, থাকলো খালি C1 এবং C2। C1 এবং C2 করতে হলে আমাদের এই যে সি বিন্দুতে এখানে মোমেন্ট 0 এবং ডিফ্লেকশন 0 এটা করতে হবে। আচ্ছা, দেখি আগাই। লোডটা তো খুব সোজা করলাম, ইন্টিগ্রেশন সোজা 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 সোজা, কিচ্ছু নাই। হ্যাঁ, ডি পর্যন্ত আসলাম, C1 2 3 4 আনলাম। বাউন্ডারি কন্ডিশন কি হবে? এ বিন্দুতে স্লোপ 0, কাজে C3 0, ডিফ্লেকশন 0, কাজে C4 0 হয়ে গেল, ইকুয়েশন 5 6। তারপরে বলছি যে M20 এবং D20। M20 মানে মোমেন্ট ইকুয়েশনে যাই, এটা তো খুব সোজা, এটা আসলে C1, তো যদি মোমেন্ট নিয়ে খুব সোজাই হবে। আর এটা C2। আচ্ছা, এর বসাই -1.5 এক্স এর ভ্যালু হচ্ছে 20, 20 minus 10 হোল স্কোয়ার হচ্ছে 100, -1.5 ইন্টু 100 মানে হচ্ছে 150 ডিভাইড বাই 2 হচ্ছে 75। ঠিক আছে, তারপর C1 ইন্টু এক্স, এক্স হচ্ছে 20, কাজে 20 C1। তারপর হচ্ছে C2 মানে C2 হলো। D20 বসাই, D20 মানে হচ্ছে -1.5, 20 minus 10 মানে হচ্ছে 10, 10 to the power 4 মানে 10,000, 10,000কে 1.5 দিয়ে গুণ করলে হচ্ছে 15,000, 15,000কে 24 দিয়ে ভাগ করলে হচ্ছে 562। দেখি, না সরি, কি 24 দিয়ে 15,000কে, সরি 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 ভুল, 24 দিয়ে ভাগ করলে 625, সরি 15,000কে 24 দিয়ে ভাগ করলে হচ্ছে 625, সেটা আসলে মাইনাস। আচ্ছা, 625। তারপরে C1 ইন্টু 20 কিউব, 20 কিউব মানে হচ্ছে 8,000, 8,000কে 6 দিয়ে ভাগ করলে হলো 1,333। এটা পরের পয়েন্ট, এটা C1। তারপর C2, C2 ইন্টু 20 স্কোয়ার বাই 20 স্কোয়ার মানে হচ্ছে 400 বাই 2 মানে হচ্ছে 200, 200 C2। এই একটা ইকুয়েশন আছে, 1333 C1 আর 200 C2 মিলে হচ্ছে 625 ওই পাশে। আর প্রথম ইকুয়েশনটা আসছিল 20 C1 প্লাস C2 ইকুয়াল টু 75। এই দুটো ইকুয়েশন থেকে ডিটারমিনেন্ট সলভ করা যাবে না? জি স্যার, C1 C2 মান দিবেন। জি স্যার ওই C1 C2 বেরিয়ে আসবে, বেড়ে গেল। দেখো এখানে C1 হচ্ছে প্লাস আর C2 হচ্ছে মাইনাস। দেখো এখানে আমরা একটু যদি বোঝানোর চেষ্টা করি, বুঝতে হয়, এত নোংরা হয়ে গেছে। দেখো এটা ডিফ্লেক্টেড শেপ কেমন হবে। নেমে যাবে, নেমে যে এই ডিফ্লেকশন 0 হয়ে যাবে, এতে স্লোপ 0 হবে, ডিফ্লেকশন 0। ঠিক আছে, আচ্ছা এটা হলো ডিফ্লেক্টেড শেপ, কিন্তু এখানে দেখো একটা রিঅ্যাকশন আসবে আপওয়ার্ড, এখানে ডাউনওয়ার্ড লোড যেহেতু আছে, রিঅ্যাকশনটা আপওয়ার্ড হবে। C1 has to be পজিটিভ। ঠিক আছে, আর মোমেন্টটা দেখো এরকম একটা মোমেন্ট আসবে। এই দেখো এই শেপটা থেকে বুঝতে পারো এটাকে অ্যাজ ইফ একটু উঠায় রাখছে,
কাজে এই একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তোমরা SM1 এ যেরকম নেগেটিভ মোমেন্ট শিখছিলা সেই নেগেটিভ মোমেন্ট এখানে, কাজে C2 উইল বি নেগেটিভ আর C1 উইল বি আপওয়ার্ড পজিটিভ। দেখো তাই আসছে, C1 হচ্ছে 5.39 পজিটিভ আর C2 হচ্ছে -32.82 নেগেটিভ। বুঝছো? এগুলা বলতেছি এই কারণে যে একটা ফিজিক্যালি বুঝলে ইউ ক্যান ভেরিফাই যে অঙ্কটা হলো কিনা, মোটামুটি একটা চেহারা দেখে বুঝতে পারবা। আচ্ছা, আগের কোন একটা অঙ্কে যাই, 14টাই আবার করি, যদিও এই সেকশনে করছি তোমাদেরকে করাই, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট অঙ্ক। বলো এটা লোড ফাংশন কি হবে? স্যার মাইনাস পি -p x minus l by 2 x minus l by 2 inverse Power minus minus 1 power plus -1 rc x minus plus l rc x minus l power হলো -1। power -1, good. তারপরে স্যার ক্লাসে ইন্টিগ্রেশন 4 ইত্যাদি করার পরে হ্যাঁ আর কিছু আছে? না স্যার আচ্ছা, এরপরে ইন্টিগ্রেশন করলে পাবো শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এস এবং ডি। এখানে আননোন কয়টা রয়ে গেল আমাদের? 6টা না 5টা? সরি পির মান তো স্যার জানা একটা মান পাঁচটা স্যার, 5টা C1 2 3 4 এবং RC। আচ্ছা, কাজে 5টা ইকুয়েশন লাগবে। 5টা ইকুয়েশন কি কি বলো? এতে মোমেন্ট 0 ডিফ্লেকশন 0 মোমেন্ট 0 ডিফ্লেকশন 0, কাজে এখানে C2 0 হয়ে যাবে এবং C4 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। 3টা থাকলো, ডিফ্লেকশন এখানে 0, অর্থাৎ DL = 0। ঠিক আছে? স্যার ডিতে বলো। D12 স্যার মোমেন্ট 0 0 আর মোমেন্ট 0 ডিফ্লেকশন 0, গুড। কাজে M12 0 এবং D12 0। আচ্ছা, এই 3টা ইকুয়েশন রয়ে গেল এবং আননোন আমাদের আছে RC, C1 এবং C3, তাই না? এই 3টা আননোন হয়ে গেছে। ডিফারেন্সিয়েশনের কোয়ালিটি যদি আঁকি এরকম হবে, এটার জন্য নেমে যাবে, তারপরে উঠে যাবে, এই হয়ে যাবে শেপটা অনেকটা। কাজে এটা স্লোপ দিয়ে চিন্তা করি, এটা একটা ক্লকওয়াইজ স্লোপ, কাজে C3টা নেগেটিভই হবে। আর রিঅ্যাকশন যদি চিন্তা করি C1, এটা একটা পজিটিভ রিঅ্যাকশন হবে এদিকে C1। ধারণা করতে পারি যে C1 উইল বি পজিটিভ, C3টা উইল বি নেগেটিভ এবং RC সেটাও বেশ পজিটিভ হবে। আচ্ছা, দেখি কেমন আসে। কাজে এই যে আমাদের 3টা ইকুয়েশন DL, M12 এবং D12, এই দুটা বসাচ্ছি। C2 C4 তো 0 হলো, M12 তারপরে DL এবং D12 এটা বসালাম। এবং একটার মধ্যে ইকুয়েশন আছে RC এবং 2C1 নিয়ে, একটার মধ্যে আছে C1 এবং C3 নিয়ে, একটার মধ্যে ইকুয়েশন আছে হলো RC এবং C1 সবকিছু নিয়ে। এই 3টা ইকুয়েশন থেকে 3টা আননোন বের করে একটু ঝামেলা আছে, বাট এখানে সংখ্যা নাই তো, সংখ্যা না থাকলে দেখি ছাত্ররা একটু ঝামেলা করে, ঝামেলা হওয়ারই কথা, অ্যালজেব্রা করতে গেলে একটু ঝামেলা হয়। তো আমি ছাত্র হলে অবশ্য ইয়ে করতাম, যে কি বলে এই C1 সরি C3 ভ্যালুটা আমি ইকুয়েশন 8 থেকে C1 এর সাপেক্ষে নিয়ে যেতাম হতো, নিয়ে এই C3টাকে এখানে বসাই দিতাম, তাহলে এটা C1 এ চলে আসতো। কাজে এই ইকুয়েশন 9টাও C1 এবং RC হতো, ইকুয়েশন 7টা C1 এবং RC হতো। তখন C1 এবং RC দুইটা ইকুয়েশন থেকে C1 এবং RC পাওয়া যেত। যাই হোক, এটা সলভ করা আর কি বেশি। তো আদারওয়াইজ তো তোমরা ক্যালকুলেটর বসালেই হয়ে যায়, তাই না? এই অ্যালজেব্রিক জিনিসগুলো হয়তো ক্যালকুলেটর পারে না করতে, যদি পারে তো খুব ভালো কথা। আমার কোনো আপত্তি নেই, তোমরা কেমন সলভ করবা।
অ্যাজ লং অ্যাজ ইউ ফর্মুলেট কারেক্টলি আমার কোনো আপত্তি নেই। দেখো আরসি আসছে 11p, এত C1 হচ্ছে 13/32, দুটো পজিটিভ, আর C3 আসছে নেগেটিভ। এবং সে এটা ক্লকওয়াইজ এই নেগেটিভই হবে। ঠিক আছে, হিসাবটা একটু ঝামেলা যেটা করে করতে হবে, বাট মনে হয় ফিজিক্যালি বোঝা যায়। বুঝছো কি? জি স্যার। আরেকটা অঙ্ক করি, জি, যদি স্যার। হাতে টাইম নাই, 10 মিনিট আছে। আরেকটা করি, এটা করবো না, নাম্বার 13, এটা তোমাদের ক্লাসের অঙ্কের মতোই। 12 করা যায় অথবা 11/12 একই রকম। এর আগের কোনো অঙ্ক ভালো আছে? আচ্ছা, ইন্টারনাল হিঞ্জ আছে তো, 12টা এ সেকশনে খুঁজছি। তোমাদের তাহলে 11 খুবই একই রকম অঙ্ক, হ্যাঁ, খালি ওদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, তোমাদের এটা কনসেন্ট্রেটেড লোড। বলো, বেশি টাইম নেই, লোড কি? স্যার Sir, মাইনাস minus পি P. এক্স মাইনাস L/2 ইনভার্স -1। রাইট। আর কিছু? স্যার হিঞ্জের জন্য স্যার একটা সিটা ধরতে পারি। হিঞ্জের জন্য ধরতে স্যার পারি, সিথিটা এক্স মাইনাস এল x minus ইনভার্স l power মাইনাস minus 3। 3, ভেরি গুড। আর তো কিছু নাই। দেখো আমাদের আননোনের মধ্যে একটা রয়ে গেল সি থিটা, আর হবে 4টা C1 2 3 4। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন করার পরে তাই আসছে। ইন্টিগ্রেশন আশা করি তোমরা পারবা, ইন্টিগ্রেশন সবাই পারে, এবং ইন্টিগ্রেশন করলে যেটা বলছি, ইন্টিগ্রেশন করলে মোটামুটি 30% নাম্বার পেয়ে যায়। আচ্ছা, বাট এই অঙ্ক কিন্তু পারে সবাই, বুঝছো? এই সিঙ্গুলারিটি ফাংশন আমি যেখানেই দিই না কেন, ক্লাস টেস্টে দিই বা ফাইনালে দিই, করে এবং মোটামুটি পারে, অনেকখানি পারে। হ্যাঁ, ক্যালকুলেশন যে হয়তো বা উল্টাপাল্টা করে ফেলে, বাট স্টুডেন্টস প্রেফার টু ডু ইট। আচ্ছা বলো, 5টা আননোনের মধ্যে আমরা এই এ তে বাউন্ডারি কন্ডিশন থেকে একটা পেয়ে যেতে পারি তপাস করে, তাই না? কিরকম? এখানে মোমেন্ট মোমেন্ট জিরো, জিরো, ডিফ্লেকশন আর মোমেন্ট জিরো। C20 C40 হয়ে গেল। তাহলে সি বাকি থাকলো বিন্দুতে মোমেন্ট জিরো। C1 C থিটা, এটা শেপটা যদি আঁকি এরকম হয়ে ধাপ্পাস করে ভাঙবে, ওই হয়ে যাবে। আচ্ছা, বাকি আছে আমাদের C1 C3 এবং C থিটা। আচ্ছা, সিতে বেন্ডিং মোমেন্ট নিব, অর্থাৎ ML, তাই না? স্যার ml স্যার এবার লেফট যদি সাইডে ইকুয়েশনের ভাষায় দেখো, PL minus L/2 হচ্ছে L/2, এখানে L minus L তো 0, কাজে এখানে হচ্ছে মাইনাস PL/2 প্লাস 0, আর C1 তো আছে, C2 তো 0, C1L, তাই না? ইকুয়াল টু 0। জি স্যার। এখান থেকে C1 চলে আসবে P/2, স্যার p/2। তাই তো হওয়া উচিত, তাই না? যদি আমরা সিতে বেন্ডিং মোমেন্ট নেই, বাম পাশে দিই PL/2 বাই L ইকুয়াল টু P/2। ঠিক আছে, C1 হয়ে গেল। থাকলো খালি C3 এবং C3। C3 এবং C3 বের করতে হলে আমার দিতে ডিফ্লেকশন এবং স্লোপ করতে হবে। স্লোপ 12 এবং ডিফ্লেকশন 12, এই দুটো বসাতে হবে। বুঝতে পারছো? স্লোপ এখানে বসাই, 12 বসাই দিলে L কাটা গেল। C1 তো পেয়ে গেছি, C1 জানি, C2 জানি 0, C3 জানি না। এখানে একটা আননোন থাকবে C থিটা এবং C3 দিয়ে দেখাই। S12 বসালাম, P 12 minus L/2 মানে হচ্ছে C/2L, স্কোয়ার করে দিলাম 9^4, হাফ করে দিলে এটা C থিটা, C1 এর ভ্যালুটা বসাই দিচ্ছি, PL/2 বসাই দিয়ে এটা আসছে, আর C3 আসছে। এই আননোন এখানে আসছে C3 এবং C থিটা। ঠিক আছে, এটা হলো S12 করে। লাস্ট ইকুয়েশন,
D12 D12 যদি করে এখানে 12 মাইনাস L বাই 2 অর্থাৎ 3/2 করে টু দি পাওয়ার 4 অনেক বড় একটা ভ্যালু 12 3L বাই 2 তো 27 8 নিয়ে আসলো যাজ্ঞা এই কাটাকাটি ছাড়া যদি C3টা আসে 12 মাইনাস L করলে L C1 এর ভ্যালু জানি PL বাই 2 C2 0 C4 0 এখানেও আননোন রয়ে গেছে আমাদের C3 টা এবং C3 দুটো আননোন রয়ে গেছে ঠিক আছে দুইটা ইকুয়েশন হলো একটা হচ্ছে C3 প্লাস C3 একটা হলো C3 প্লাস 2C3 সলভ করলে আসে C3 আসছে নেগেটিভ আর সরি C3 আসছে নেগেটিভ আর C3 আসছে পজিটিভ এটা কি ঠিক হলো কিনা বলো তো C3 কি নেগেটিভ হওয়া উচিত C3 কি নেগেটিভ হওয়া উচিত স্যার এইখান থেকে C3 আসতেছে ক্লকওয়াইজ কাজে C3 নেগেটিভ হওয়া উচিত ক্লকওয়াইজ বলে অ্যান্টি ক্লকওয়াইজ আচ্ছা এটা নেগেটিভ আসা উচিত ওকে আর C3 এই ABC বিমটা যাচ্ছিল এই পথে লাল পথে ইন্টারনাল হিঞ্জ এসে তাকে ঘোরায় নীল পথে নিয়ে গেল ঠিক আছে সে কিরকম ঘুরলো এভাবে ঘুরছে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সেজন্য C3 কি পজিটিভ 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 ঠিক আছে তো মোটামুটি রিভিউ করলাম অঙ্ক সবই করা আছে তোমাদেরকে করতে হবে নিজে না করলে বুঝবা না যে কোথায় তোমার ভুলটা হচ্ছে ঠিক আছে আমি যেগুলো করেছি ইনশাআল্লাহ তোমাদের পাঠিয়ে দিব এটা দেখে আশা করি প্র্যাকটিস করতে পারবা আজকে শেষ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম